হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ডের ডে 1 ডে 2 ব্লগ তোমাদের সাথে অলরেডি আগেই শেয়ার করেছি। তো আজকে ছিল আমাদের ডে 3। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব ডে 3-তে আমরা থাইল্যান্ডে কি ঘুরলাম। গুড মর্নিং। সো আমরা আছি থাইল্যান্ডে, তোমরা সবাই জানো। তো এখন আছি ফুকেটে। ফুকেট থেকে আমরা আমাদের ট্রিপ স্টার্ট করেছি। আর আজকে হচ্ছে ডে 3। তো ঘুম থেকে উঠেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আজকে আমরা ফুকেট থেকে বেরিয়ে যাব। আজকে আমরা ক্র্যাবির দিকে যাব, মানে ক্র্যাবির উদ্দেশ্যে রওনা দেবো ফুকেট থেকে। আর আমরা আছি হচ্ছে এই সুন্দর রিসর্টটাতে রয়েছি। সো এই তো উঠে রেডি হাফ হয়েছি, ঘর পুরো মেসআপ হয়েছিল, সব গুছালাম। বাচ্চা নিয়ে ট্রাভেল করলে যে কি জিনিসপত্র, মানে কি বলবো, গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, তো সব কিছু প্যাক করে এক জায়গায়, মানে সব কিছু আনপ্যাক করে ফেললে ওগুলোকে আবার প্যাক করা ইটস টু ডিফিকাল্ট। মানে কি বলবো, সব কিছু আবার সেই আগের মতন করে প্যাকিং করে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়া। যাই হোক, তো সব কিছু গুছিয়ে প্যাক করে রেখে যে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। মিভানের বাবা চলে গেছে অলরেডি। তো ব্রেকফাস্ট করে দেন আমরা আজকে বেরোবো আমাদের আজকে যেখানে যেখানে ঘোরার রয়েছে। তো আমি এখনও ফুল রেডি হইনি, জাস্ট ব্রেকফাস্ট করতেই যাচ্ছি। আর এই ওপর দিয়ে যাব। আর হচ্ছে ব্রেকফাস্ট করে এসে আবার রেডি হয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে যাবো। দেখি মিভান কোথায়। ওই যে মিভান ওদিকে আছে। মিভান, হাই। কি খাবি তুই? কাশি হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম ফুকেট থেকে ক্র্যাবির উদ্দেশ্যে। আর রাস্তায় সব সাইট সিনিং করতে করতেই আমরা পৌঁছে যাব আজকে ক্র্যাবিতে। তো আজকে আমরা কোথায় কোথায় যাব চলো সবটা থাকবে তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে টাইগার পার্ক। আজকে আমরা টাইগার পার্কেও যাব। আর এই যে গাড়িটায় বসে আছি দেখতে পাচ্ছ, ভ্যানটা কি সুন্দর। এখানকার প্রায় সব ভ্যানগুলো খুব ইন্টারেস্টিং। আর এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে বিকজ অফ এটার ভেতরের ভাইব। দিনের বেলা রাতের বেলা কিছুই বুঝতে পারছিলাম না। ডিস্কো, মানে কি বলবো, অদ্ভুত ফিলিং, খুব সুন্দর একটা ভাইব কাজ করছিল। মিভান তো প্রায় ঘুমিয়েই পড়েছিল, কারণ সকাল সকাল উঠে আমাদের রোজ বেরোতে হচ্ছে, খুব টায়ার্ড হয়ে পড়ছে, বাচ্চা মানুষ। কিন্তু এই যে মাইক্রোফোনটা দেখে ওনার ঘুম কিন্তু একদম চড়ক গাছ, আর ঘুম নেই চোখে। গাড়ির ভেতরের মাইক্রোফোনও ছিল, ফ্রেন্ডসদের সাথে ট্রাভেল করলে গান বাজনা করতে করতেও যাওয়া যাবে, এতটাই একটা ফান ব্যাপার। বাট আমি আমার ফ্রেন্ডসদেরকে এখানে ভীষণ মিস করছিলাম, মানে আমার গ্রুপকে। কাশ সবাই যদি একসঙ্গে থাকতাম, তাহলে এই ফান, যে আনন্দ, যে এই যে মাইক্রোফোনটা সদ্ব্যবহারটা, তাহলে তখন সত্যি হতোই হতো। বাট দুঃখের বিষয়, সেই মাইক্রোফোনের কোনো সদ্ব্যবহার এখানে হয়নি। তো মিভান একটু খেললো মাইক্রোফোনটা নিয়ে, আর তারপরে মাইক্রোফোন চলে গেল মাইক্রোফোনের জায়গায়। আর আমরা এই যে এখন বসে আছি, ওয়েট করছি কখন আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে যাব। মিভানেরও ঘুম ভেঙে গেছে। থাইল্যান্ডে দেখার মতন, ঘোরার মতন প্রচুর 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 জিনিস আছে। আমি অ্যাকচুয়ালি টাইমই পাইনি থাইল্যান্ড যাওয়ার আগে ইন্টারনেটে ভালো করে এক্সপ্লোর করার, কারণ কি ঘুরতে গিয়ে প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করার আগে ইন্টারনেটে বসে ভালো করে দেখে নেওয়াটা ভীষণভাবে দরকার, যেটা আমার এই ট্রিপে যাওয়ার আগে একদমই হয়নি, বিকজ আমার হাতে সময় ছিল না। খুব সাডেনলি প্ল্যানটা হয়। আর এই জায়গাটা, এই দেশটা একবারে ঘোরার জায়গা নয়, অনেকবার টাইম লাগবে, মানে অনেকবার আসতে হবে, তবেও পুরোটা শেষ হবে কিনা আমার জানা নেই। কারণ আমরা জাস্ট একটা ছোট্ট অংশই হয়তো ঘুরে দেখতে পেরেছি, আরও বহু জায়গা আছে। এরপর আবার প্ল্যান করব, কারণ আশা তো মেটেনি, বরং যা দেখে এসেছি তারপরে ঘোরার আশাটা আরও ডাবল ট্রিপল, মানে আরও গুণ অনেক গুণ বেশি বেড়ে গেছে। জানি না আবার কবে যেতে পারবো। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, মানে ফার্স্ট ভিউ পয়েন্টে। ভীষণ হাওয়া বইছিল, মানে এতটা হাওয়া, আমি আমার হ্যাটটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। ফটো তোলা তো দূরের কথা, হ্যাট উড়ে চলে যাচ্ছে, স্কার্ফ উড়ে চলে যাচ্ছে। যাই হোক, তারপরেও একটু আধটু ফটো ভিডিও এখানে শ্যুট করলাম।
কিন্তু ওই যে আমি বললাম যে গ্রুপে আসলে ফটো ভিডিওর জন্য বেশি টাইম পাওয়া যায় না, তার জন্য প্রাইভেট ট্রিপ প্ল্যান করাটা বিশেষ দরকার। আমরা বরাবরই প্রাইভেট ট্রিপেই ট্রাভেল করি। যখন আমরা বাইরে গেছি, এর আগে যখন বাইরের দেশগুলো ঘুরেছি, সবসময় প্রাইভেট ট্রিপেই গেছি। আর অনেক আগে বিয়ের পরপর গ্রুপ ট্রিপ করতাম, কিন্তু তখন তো এত রিলসের বা ভিডিও বা ব্লগিং, ইউটিউব এই সমস্ত জামানা ছিল না। জাস্ট কটা ফটোতেই মানুষ খুব হ্যাপি, মেমোরেবল মোমেন্ট ক্রিয়েট করতো, ফটোজ নিয়ে বাড়ি চলে আসতো, আর সেটাই তাদের হ্যাপি মোমেন্ট হয়ে থাকতো সারা জীবনের জন্য। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দরুনে আমার মতন প্রচুর মেকআপ আর্টিস্ট আছে, ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে। যদিও আমি ইউটিউবটা খুব একটা করি না, কিন্তু আমার ভিডিওস বানাতে, ব্লগ বানাতে ফ্রি টাইমে খুব ভালো লাগে। আর যেটা আমি ঘুরতে গিয়ে করব না সেটা তো হতেই পারে না। কিন্তু গ্রুপে ঘুরতে আসলে একটাই সমস্যা, যে তুমি তোমার মনের মতন করে একটা জায়গাকে অনেকক্ষণ এক্সপ্লোর করতে পারবে না, কিংবা তুমি অনেকক্ষণ ধরে ফটোস ভিডিওস নিতে পারবে না। তাতে গ্রুপের বাকিরা অসন্তুষ্ট হতেই পারে, কারণ তারা তোমার জায়গাটা কখনোই ফিল করতে পারবে না বা রিলেট করতে পারবে না, বিকজ অফ তুমি হয়তো ভালোবাসছো ফটো ভিডিও করতে, তাদের কাছে সিম্পল একটা ফটোই যথেষ্ট। তাই যারা আমার মতো মেকআপ আর্টিস্ট অথবা ইনফ্লুয়েন্সার অথবা ইউটিউবার, যারা ভিডিও করতে ভালোবাসো, রিলস বানাতে ভালোবাসো, অনেক অনেক ফটো তুলতে ভালোবাসো, জায়গাটাকে এক্সপ্লোর করার সাথে সাথে ভ্লগ করে তার বিভিন্ন মোমেন্টকে ক্যাপচার করতে ভালোবাসো, তাদের অবশ্যই একা প্রাইভেটলি ঘুরতে যাওয়া উচিত। গ্রুপে কখনো যেও না, তাহলে পরে আমি যে জিনিসটা মনে আফসোস নিয়ে ফিরেছি, যে আমি এখানে আরেকটু সময় থাকতে পারতাম, ওখানে আরেকটু সময় থাকতে পারতাম, এখানে আরও কিছু ভালো বেটার ভিডিও করতে পারতাম, তো এই জিনিস বা এই আক্ষেপটা মনের মধ্যে থাকবে না। কারণ আমরা একটা জায়গায় কিন্তু চাইলেই বারবার যেতে পারবো না। হ্যাঁ, হয়তো বেশ কিছু বছর পর পারবো, কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আর সম্ভব নয়। তাই মনে আক্ষেপ নিয়ে রাখার থেকে নিজেরা আরামে নিজেদের প্রাইভেটলি একটা আইটিনারি বানাও, আর সেই মতন আরাম করে ঘুরে বেড়াও, পায়ে চাকা না লাগিয়ে রিল্যাক্সভাবে। তো এই করতে করতে দেখো পৌঁছে গেছি টাইগার পার্কে। আর টাইগার পার্কের টিকিট কত প্রাইস তোমাদেরকে শো করছি এখানে স্ক্রিনে। তো এখানেও হলো এক মন খারাপের গল্প, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মিভানের খুব ইচ্ছে যে ও টাইগারের লেজ ধরবে, টাইগারকে আদর করবে, কারণ বাড়ি থেকে এটাও শুনে এসছে। ওর কাছে টাইগার বা ডগ দুটোই মোটামুটি একই রকমের। ও জানে না যে টাইগার কতটা কী ব্যাপার, সেটা এখনও ওকে বলা হয়, বাট অতটা হয়তো ও বোঝে না, বিকজ অ্যানিম্যাল ভীষণ পছন্দ করে, কুকুরন্ত প্রাণ, মানে ডগ লাভার বলতে পারো। বাবাও যেরকম ডগ লাভার, ওর পুরো মানে আমাদের পুরো ফ্যামিলিই তাই, শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই ডগ লাভার। তো মিভানও অমনি হয়েছে। আর টাইগারকেও ও ঠিক ওরকমই কোনো একটা অ্যানিমেল ভেবে ও কিন্তু খুব এক্সাইটেড টাইগার দেখার জন্য। বেসিক্যালি এখানে পৌঁছানোর পর জানতে পারলাম বেবি টাইগারকেই একমাত্র দেখানো যাবে ছোট বাচ্চাদের, কিন্তু তার জন্য বিশাল লম্বা লাইন ওয়েট করতে হবে 2.5 ঘন্টা। আর আমাদের গ্রুপে বলা হলো 2.5 ঘন্টা টাইম নেই, সো বাচ্চাকে টাইগার দেখানো যাবে না। ওখানেই আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল, দুঃখ পেলাম ভীষণ। অনেকে তো গেল না, অনেকে গ্রুপে সবাই বাইরে ওয়েট করছিল ক্যাফেটেরিয়াতে, বাট আমাদের টাইগারটা দেখার খুব ইচ্ছা ছিল। এবার আমি ভাবছি আমি আমার বর দেখবো, বাচ্চাটাকে দেখাতে পারবো না, কি করে সম্ভব? এটা ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছিলাম, মানে পারলে আমি কাঁদি, এরকম একটা অবস্থা আমার হয়েছিল। বাট পরে দেখলাম যে মানে যেহেতু গ্রুপে এসেছি, পরে দেখা গেলো এই ব্যাপারটাই আমাদের স্কিপ হয়ে গেল, কারণ আমাদের কাছে অপশন ছিল পাটায়াতে গিয়েও আমরা দেখতে পারতাম, কিন্তু সেটা দেখার জন্য আমাদের অন্য কোনো একটা ঘুরতে যাওয়ার জায়গাকে স্কিপ করতে হতো। তো সেই কারণে আমরা কি করলাম, এখানেই আমরা ভাবলাম না এখানেই দেখব। তো মিভানকে নিয়ে আমরা ভিতরে ঢুকলাম, আর আমরা মিডিয়াম টাইগার নিয়েছিলাম, যার পার হেড কস্টিং ছিল 920 ভাট করে। আর মিভানকে ঢোকানোর জন্য একটা ক্যানোপি স্কাই ওয়াক বলে কিছু ছিল, বাট ওটা করারও কোনো সুযোগ হয়নি আমাদের, খালি টিকিটটাই কেটে ঢুকিয়েছিলাম, কারণ মানে ওকে তো উইদাউট টিকিট এন্ট্রি হতে দেবে না। তো ওই টিকিটটা 520 ভাটের ছিল, সেটা কেটে আমরা ভিতরে ঢুকেছিলাম। ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আমরা 7,500 টাকার টিকিট কেটে এই বাঘ দেখতে ঢুকেছিলাম। কিন্তু মিডিয়াম টাইগার দেখেই আমাদের চলে আসতে হয়েছে, আর কিছুই আমরা দেখিনি বা ঘুরিনি ওইখানে, কারণ আমাদের হাতে টাইম ছিল না, আমাদের আবার নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। বুঝে বললাম পায়ে চাকা লাগিয়ে ঘুরেছি, কিন্তু আমার মনে খুব দুঃখ লাগছিল যে আমি ভিতরে ঢুকছি, আমি বাঘ দেখবো, বাঘ ধরবো, আমার বাচ্চাটা যে আশা করে এসছে ও বাঘ ধরতে পারবে না, ওকে আমি কি বলবো, ওকে আমি কি করে বোঝাবো? তো ও তো
তো ওই আশাটা নিয়েই ভিতরে ঢুকছে। তা আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। যতক্ষণে আমরা মানে আমি আর নবাব বাঘ দেখে বেরিয়েছি, বাঘ ধরে ফটো ভিডিও শ্যুট করে বেরিয়েছি, ততক্ষণে অলমোস্ট 2.5 ঘন্টা হয়ে গেছে, বা 2.5 ঘন্টা না হলেও প্রায় 2.5 ঘন্টা ছুঁই ছুঁই বা 2 ঘন্টা মতো হয়ে গেছে। যদি শুরুতেই আমাদের গাইড করতো বা আমরা জানতাম যে এতটা টাইম লাগবে, তাহলে শুরুতেই টিকিটটা কেটে নেওয়া যেত মিভানের জন্য, ওকে বেবি বাঘটা দেখিয়ে দেওয়া যেত। কিন্তু মানে 2.5 ঘন্টা ওখানে থাকলাম, বাট যখন আমরা ডিসিশন নিলাম যে না মিভানকে দেখাবো ছোটো বেবি বাঘের সঙ্গে ওকে ফটো তোলাবো, তখন বলছে আরও 2.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমাদের কাছে সময় সত্যি কথা বলতে ছিল না, তাই জন্য আমাদের আর মিভানকে বেবি টাইগার দেখানো হলো না। বেবি বাঘের জায়গাটায় মানে মিভান গিয়ে পুরো এক্সাইটেড হয়ে গেছিলো, ওটার কোনো ভিডিও নেই, দেখলে তোমরাও মন খারাপ করতে যে মিভান এতটা মানে সুইটলি মানে ওর ইনোসেন্স মুখটা নিয়ে ও কি সুন্দর করে আবদার করছে, অথচ আমি আর ওর বাবা ওকে সেই আবদারটা পূরণ করতে পারছি না। বাঘটাও দেখতে পাচ্ছে কিন্তু ও ধরতে পারছে না, আদার্স বাচ্চারা ঢুকে যাচ্ছে, ও তো ভাবছে লাইন দিলেই ঢোকা যাবে। ও বলছে মামা এরপরে কি আমি ঢুকবো? মানে আমার এতটা খারাপ লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু যদি শুরুতে যদি কেউ একটু গাইড করতো তাহলে হয়তো আমরা টিকিটটা কেটে আমাদের সঙ্গে ওকে দেখাতাম। কিন্তু পরে ভাবলাম যে আবারও 2.5 ঘন্টা টাইম লাগবে, কেউ আমাদের জন্য ওয়েট করবে না, সবাই আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো ঠিক আছে, একবার এটাও ডিসিশন নিলাম যে সবাই চলে যাক, আমরা পার্সোনাল গাড়ি নিয়ে পরে চলে আসবো। তারপর নবাব বললো যে না এটাতে প্রবলেম হতে পারে, আমরা চিনি না, আমরা একসাথে এসছি, ঠিক আছে চলো, কোনো প্ল্যান নেই যখন আমাদের কাছে, প্ল্যান বি বানানোটা একটু টাফ, বাচ্চা নিয়ে এসছি, তো ঠিক আছে আমরা দেখছি কি করে মিভানকে বাঘ দেখানো যায়। আমরা বাঘ দেখলাম, ফটো তুললাম, ভীষণ মনে মনে দুঃখ পেলাম, মানে যেই আনন্দটা ছেলেকেও দেখাতে পারলে হতো সেটা ঠিক ফিল করতে পারলাম না। মনের মধ্যে কোথাও ছিল যে আমি মিভানকে কখন দেখাবো, তো সেটা আমার ফুলফিল করেছে স্নেহাকে আমি ফোন করি পরে, আমার ফ্রেন্ড স্নেহা, অনেকেই চেনো। তখন স্নেহা আমায় বললো তুই ভাবিস না, মন খারাপ করিস না, তুই চলে যাবি যখন ব্যাংকক, তখন ওখানে সাফারি পার্কে কিন্তু বাঘকে দুধ খাওয়ানোর একটা মানে একটা বিষয় আছে ওখানে, তো ওখানে মিভান বাঘকে দুধ খাইয়ে মন শান্তি করতে পারবে। তো ওটা শুনে আমি খুব আনন্দিত হলাম। আর আমি তারপরে শুনলাম যারা গ্রুপে ছিলেন তাদের কাছে যে হ্যাঁ ওখানে এই অপশানটা আছে, বাচ্চারা দুধ খাওয়াতে পারবে। তো আমরা সাফারি পার্কে গিয়ে, তোমরা ফটো দেখেছো হয়তো, নবাবের কোলে একটা বেবি টাইগার আর মিভান দুধ খাওয়াচ্ছে, তো ওটা করে আমার ছেলে ভীষণ খুশি হয়েছে। আর ওইটার পরে আমিও ফুল স্যাটিসফাইড হয়েছি অ্যাকচুয়ালি, যে না আমি মিভানকে দেখাতে পেরেছি, মিভান যেটা চাইছিল ওটা ওকে এক্সপিরিয়েন্স একটা করাতে পেরেছি। কিন্তু মিভান বাড়ি এসে আমার কি বলেছে জানো, এ রাম আমি তো বাবুটার লেজটাই ধরতে পারলাম না, আমাকে আরেকবার নিয়ে যাবে? বললাম হ্যাঁ বাবা নিয়ে যাবো, তুমি আরও বড় হও, আরও বুঝতে শেখো, নিয়ে যাবো। আর এই দেখো ভেতরে নবাবের অবস্থা খারাপ, বাঘ ধরতে গিয়ে, বাঘকে আদর করতে গিয়ে পুরো ভয় পেয়েছে, আমি আর নবাব দুজনেই ভয় পেয়েছি। তো যাই হোক, সেই ভয় পাওয়ার মধ্যেও একটা কি বলবো চ্যালেঞ্জিং ব্যাপার, বাঘের খাঁচায় বাঘের সাথে ফটো তুলছি, এ যেন এক আলাদাই বিষয়। তো মনে ভয়, কিন্তু আবার মানে একটা ইনস্টাগ্রামিক পোস্ট দিয়ে কিছু ফটোও তুলছিলাম। তো এখানে বাঘের পর্ব মিটিয়ে মিয়া বিবিতে মিলে অনেক ফটো ভিডিও নিয়ে বাঘের সাথে, যেন মনে হচ্ছিল আমরাই ওকে লালন পালন করি, এরকম ভাবভঙ্গি দেখাচ্ছিলাম। একটু ঝাটকা মারলেই তো ওখানেই মনে হয় ফিট হয়ে পড়ে যেতাম, বাট দেখাচ্ছিলাম যে বা আমরা বাঘের কাছায়, এই বিশাল ব্যাপার। যাই হোক, মানে এটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হলো। আমি দেখো না ভয়ে ভয়ে ধরছি, মানে ধরার মতন মনে সেই জোর সাহসটাও নেই, যেহেতু সে তাকিয়ে বসে আছে। যাই হোক, বাঘের পর্ব মিটিয়ে এরপরে আমরা এখন বেরোবো এখান থেকে। আমরা হচ্ছে মিডিয়াম টাইগার দেখলাম, সত্যি ভয় পেয়েছি, মিভানকে নিয়ে ঢুকতে দেয়নি। আর স্মল টাইগার দেখার জন্য 2-2.5 ঘন্টা ওয়েট করতে হবে, বেশি ছাড়া কম না। আমরা তাও লাস্ট ট্রাই করলাম, আমার খুব মন খারাপ হয়ে গেছে, আমি ওকে দেখাতে পারলাম না। ও মানে খুব আশা করে বসে আছে যে টাইগার ধরবে, তো আমি বাইরে থেকে দেখালাম, বেবি টাইগার দেখেছে, বাট ওই যে বলছে লেজু দিয়ে খেলবো, লেজু ধরবো, ওকে বলতে বলতে নিয়ে এসেছি আমি ইন্ডিয়া থেকে, মানে বাড়ি থেকে ওটাই বলেছি। এবার ওটা আমি ফুলফিল করতে পারছি না, আমার যে কি মানে খারাপ লাগছে, কারণ ওর হাইটটা আর কি মানে অ্যালাউড না, বেবি টাইগার ছাড়া অ্যালাউই করবে না। আর বেবি টাইগারে হচ্ছে হ্যাঁ চশমাটা দিচ্ছি তোমাকে, আচ্ছা দিচ্ছি। তো দেখি পাটা এত ট্রাই করবো যদি ওকে দেখানো যায় টাইগার। চলো চলো।
আমরা এখন বেরোবো, আমরা এখন নেক্সট দেখি কোথায় যাচ্ছি। তো আমাদের গ্রুপে একটা খুব মিষ্টি বাচ্চা মেয়ে ছিল যাকে মিভান দিদিভাই বলেছিল। তো সেই বাচ্চা মেয়েটি এই ছোট্ট বেবি টাইগারটা কিনেছিল। এটা টয় ছিল। তো মিভান আপাতত সেই পুতুল টাইগারটার সাথেই নিজের যে কি বলবো দুঃখটা ও ভাগ করে নিচ্ছিল। এটারই লেজুটা ধরে ও খেলছিল। আর আমি ওকে বলেছি এটাই তোমার টাইগার, বেবি টাইগার, তুমি ওকে নিয়ে এখন খেলো। তো ওর দিদিভাইয়ের সাথে গ্রুপে যে দিদিভাই হয়েছিল দেখা যাচ্ছে লাল জামা পরা ছোট্ট বাচ্চা মেয়েটি, ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। তো ওর টাইগারটা নিয়ে ও আপাতত তখনকার মতন চুপ হয়ে গেছিলো আর ভুলে গেছিলো ম্যাটারটা। এরপরে আমরা পৌঁছে গেলাম এই অ্যানশিয়েন্ট টেম্পলটায়। ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর যাকে বলা যায়। অনেকটা ইন্ডিয়ান কালচারকে মাথায় রেখে বানানো। আর এখানকার অনেক স্টোরিজ সেগুলো আমরা শুনলাম, ভালো লাগলো, একটু ঘুরে দেখলাম, কিছু ফটোজ নিলাম, ভিডিওস নিলাম। এখানে বেশ অনেকটা টাইম দিয়েছিল। তো এখানে অনেকগুলো মন্দির আছে, সব ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল কারণ এত সুন্দর টেম্পলগুলো আর চারপাশটা এতটা সুন্দর, যেখানে দাঁড়াচ্ছি ভালো ফটো আসছে, ব্রাইট ফটোজ ভিডিওস, আর বেশ একটু টাইমও পাওয়া গেছে। তো সব মিলিয়ে জায়গাটা খুব ভালো লাগছিলো। আর এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ওল্ড সিটি ট্যুর, যেটা আরও একটা ভীষণ পছন্দের জায়গা। আর এরই মাঝখানে আমাদের সবার বিভৎস খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক আর্লি মর্নিং বেরিয়েছি, ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিন্তু মিভানের সেভাবে ব্রেকফাস্ট করা হয়েছিল না, যেহেতু ঘুমোচ্ছিল, ঘুমের ঘরে উঠে নিয়ে এসেছি। দেখো কেমন কাঁদছে, বিরক্ত করছে, বলতে পারছে না যে ওর খিদে পেয়েছে, কিন্তু ও সমানে কাঁদছে। ওর খুব খিদেতে বাচ্চাদের যা হয়, ইরিটেট হয়ে যায় বাচ্চারা, তো ওরও সেমই হয়েছে। তাও আমার বাচ্চা প্রচুর সাথ দিয়েছে আমাকে। সত্যি এটা গ্রুপের সবাই বলছিল যে তোমার বাচ্চা এতটা কোঅপারেটিভ, তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ হানিমুন করতে এসছো, দেখে তাই মনে হচ্ছে। আর বাচ্চাটা এত সুন্দর সাথ দিচ্ছে তোমাদেরকে, এটা মানতেই হবে। তো এই কথাগুলো গ্রুপেরই অনেক আঙ্কেল আন্টি, অনেক দাদা বৌদি সবাই বলছিল, আমার ভালোই লাগছিল শুনতে। আর সত্যি মিভান প্রচণ্ড সাপোর্টিভ, খুব সাথ দিয়েছে আমাদেরকে সব বিষয়ে। শুধু ওর খিদে পেয়ে গেলে ও একটুখানি ইরিটেট হয়ে যেত, সেটা সব বাচ্চাদেরই হওয়া খুব মানে স্বাভাবিক। আর আমরা যে পৌঁছে গেছি দেখো ওল্ড সিটিতে, ফুকেটের। অসাধারণ জায়গা, কিন্তু একদম সময় পাইনি এক্সপ্লোর করার। তুমি হয় ভিডিও করো, চোখের দেখা দেখো, আদারওয়াইজ ঘোরো। সব কিছু একসাথে হবে না, কারণ তুমি গ্রুপে এসছো, গ্রুপ তোমার জন্য ওয়েট করবে না। আর একা থাকলে পরে অবভিয়াসলি আমি এই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতাম, আমি এক্সপ্লোর করতাম সত্যি। কিন্তু আমি জায়গা দেখে এত মুগ্ধ হয়ে গেছি, আমি ফটো তোলার চক্করে, মানে আমি ভিডিও নেওয়ার ব্যাপারে এতটাই আগ্রহী ছিলাম যে আমি আর দোকানগুলোকে এক্সপ্লোর করতে পারিনি। জাস্ট আমি ঘুরে ম্যাঙ্গো শেক খেয়ে সুন্দর সুন্দর ফটোজ ভিডিওস নিয়ে এই ওল্ড টাউন সিটি ফুকেটের, ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর, ভীষণ মানে মেমোরেবল, আমার লাইফে সবসময় আমি সেভ রাখবো, এত সুন্দর জায়গায় আমি গেছি। যাই হোক, আর একটু সময় পেলে এখানে আর একটু এক্সপ্লোর করতে পারলে, দোকানগুলো ঘুরতে পারলে আরও ভালো লাগতো। ফুকেটের ওল্ড টাউন এমন একটা জায়গা যেখান থেকে একবার গেলে আর চলে আসতে মন চাইবে না। কারণ কি এখানে চারপাশে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে তুমি যেখানেই দাঁড়াবে না সেখানেই একটা ফটো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এত সুন্দর সুন্দর ক্যাফে, এত সুন্দর সুন্দর শপ, মানে তুমি ড্রেস বলো, জুয়েলারি বলো, অ্যাসেসরিজ বলো, এভরিথিং, মানে ভীষণ শৌখিন, মানে খুব কালারফুল, খুবই সুন্দর। মানে আমি যে লেনটা দিয়ে হাঁটছি, আমি খালি ভাবছি যে কোথায় ফটো তুলবো, যেদিকে তাকাবো সেই দিকেই ফটো তোলার জায়গা। আর দেখো বিমানের হাত ধরে এই রাস্তাটা দিয়ে হাঁটছি, এটাও ভীষণ সুন্দর ছিল, মানে পুরোটাই খুব সুন্দর। দেখো বাচ্চার বাবাকে হাঁপিয়ে গেছে, বাচ্চা সামলে, বউ সামলে, ও বাচ্চার টুপিটাই পরে নিয়েছে মাথায়। তো আমরা এখন আছি ফুকেট ওল্ড টাউন সিটি। ওয়াও, জাস্ট মানে ওয়াও, আমি জাস্ট দেখে যাচ্ছি, এত সুন্দর, এত সুন্দর লেন, চারিদিকে কালারফুল কালারফুল। হ্যাঁ, ভীষণ 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 সুন্দর। হ্যাঁ, আর হাঁটতে হাঁটতে প্রচুর ফটো ভিডিও করে ফেলেছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিক ওদিক সেদিক দিয়ে দুদিক দিয়ে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালারফুল সব। আর পুরো পুরনো, অনেক পুরনো, অনেক বছরের পুরনো, অ্যাবাউট 150 ইয়ার্স ক্যাফেজ। দেন বিভিন্ন রকমের ধরনের ক্যাফেজ রয়েছে, বিভিন্ন
ফুকেট ওল্ড টাউন ঘুরতে ঘুরতে তো আমাদের মাথার থেকেই বেরিয়ে গেছিলো যে আমাদের সাংঘাতিক খিদে পেয়েছিল। বাট যাই হোক, তখনও আমরা লাঞ্চ করিনি, আর সেই দিনের মতন আমাদের লাঞ্চটা কিন্তু স্কিপই হয়ে যায়। খিদে পেয়ে 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 বেচারা আমার ছেলেটা গাড়িতে ঘুমিয়ে পড়ে। আমাদের সঙ্গে সেরকম কোনো ভারী খাবারও ছিল না, শুধু চকোপাই ছিল। তো ওকে আমি চকোপাই অফার করছিলাম, কিন্তু ও খেতে চাইছিল না, বেসিক্যালি একটু ভাত খেতে চাইছিল। তো দুপুরে আমাদের বলা হয়েছিল যে কোনো এক ধাবাতে বলে রাখা আছে যে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। বাট সেই জায়গাটা এতটাই দূরে, মানে ক্রাবির রাস্তায়, মানে ক্রাবি হোটেলে পৌঁছানোর কিছুটা আগে। তো এতটাই টাইম লেগে গেছে বা এতটাই ডিস্টেন্স, বা তাদের যে জায়গাটা চুজ করার লোকেশনটা বা কিলোমিটারটা দেখে চুজ করা উচিত ছিল। মেবি আমাদের ফুকেট ওল্ড টাউন ঘুরেই আমাদের লাঞ্চটা পেলে হয়তো সব কিছু সিস্টেমেটিক হতো, বা বাচ্চাটাও আমার টাইমলি খাবার খেতে পারতো। তো বাই দ্য ওয়ে আমরা গিয়ে পৌঁছালাম লাঞ্চ করার জন্য 8:30 নাগাদ, প্রায় 9টা 8:30 নাগাদ ক্র্যাবির কাছাকাছি সেই ধাবাতে। এবং সেখানে আগে থেকে খাওয়ার বলা ছিল। সেই জায়গার ভিডিওটা আমার করা হয়নি, বিকজ অফ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, খিদেতে পাগল পাগল অবস্থা। আর মিভানকে নিয়ে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, বেচারার খুব খিদে পেয়ে গেছিলো। তো সেখানে নেমে আর ভিডিও নেওয়া হয়নি। তো সেটা একটা বেসিক্যালি ধাবা টাইপ ছিল। আর গিয়ে দেখছি যে চিকেন শেষ, খাবার শেষ, প্রায় সব খাবারই শেষ। তাও কোনো রকমে কুড়িয়ে কাচিয়ে যেভাবে আর কি হয়, বাচ্চাটাকে একটু খাওয়ালাম আর নিজেরা একটু খেলাম। আর বাকিরা যারা গ্রুপে ছিল অনেকেই স্কিপ করলো, খেলো না পরিস্থিতি দেখে সেখানকার খাবার। তো তারপরে আমরা সবাই চলে আসি ক্র্যাবি হোটেলে। হোটেলটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ বড় প্রপার্টি ছিল। আর কারোরই গ্রুপে লাঞ্চ করা হয়েছিল না, যার জন্য সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তো সবাই তখন খাবারের জন্য হন্যে হয়ে ঘুরছে। আর এতটাই রাতে আমরা পৌঁছেছি, 9টার মধ্যে নাকি, মানে 9টার দিকে হয়তো পৌঁছেছিলাম, ঠিক টাইমটা মনে পড়ছে না। সব এদের এখানে হোটেলে সার্ভিস বন্ধ, মানে কোনো খাবার পাওয়া যাবে না। আমাদের মাথায় আরও হাত পড়লো যে আমরা কী খাবো রাতে, কারণ কালকে আবার মর্নিংয়ে ওঠা এবং ক্রাবিতে 4 আইল্যান্ডের ট্যুর আছে, সেখানেও অনেকটা জার্নি। তো কি করব? তো সেই জায়গায় দায়িত্ব নিয়ে আমাদের গ্রুপে যাদের সাথে আমরা গেছিলাম তারা আমাদেরকে খাবারের জায়গায় নিয়ে যায়, রাত্রে অনেক রাতে ক্যাব বুক করে এবং আমাদের পুরো গ্রুপকে নিয়ে যায়। এবং সেখানে গিয়ে আমরা নিজেদের পছন্দ মতো আমরা আমাদের ডিনারটা করি। এবং এই ডিনারটা কিন্তু এই ট্রিপে ইনক্লুডেড ছিল না। এরকম অনেকই ডিনার লাঞ্চ ইনক্লুডেড ছিল না এই ট্রিপে, যেটা নিজেদেরকে করে নিতে হয়েছে। সেটা অবশ্য ট্রিপের শুরুতে ইটিনারিতে ক্লিয়ারলি মেনশন ছিল, সেটা দেখেই সবাই ট্রিপ বুক করেছে। যাই হোক, তো এই হচ্ছে সেই হোটেল, ভীষণ সুন্দর হোটেল। হোটেলটা দেখে মনটা ভালো হয়ে গেছিলো। দুপুরে যে খাইনি সেই জিনিসটা ভুলে গেছিলাম, খিদেটা ভুলে গেছিলাম। বাট মিভানের জন্য খুব কষ্ট হচ্ছিল, আমাদের সঙ্গে আরও কিছু খাবার রাখা উচিত ছিল। বাট আমার ছেলে একটু ইন্ডিয়ান খাবার পছন্দ করার জন্য ওর একটু অসুবিধা হয়েছে, খাবার দাবার নেই। কিন্তু ও যে খুব জ্বালায় তা না, কিন্তু বাচ্চা মানুষ একটু খ্যান খ্যান করছিল। তো ওই চকোপায়ের ভরসাতে ছিল। এই হচ্ছে আমাদের হোটেলের রুম ট্যুরটা সবাই ছোট্ট করে দিয়ে দিই। বেশ ভালোই রুম ছিল, বাট রুমের মধ্যে কোনো ফোন ছিল না, তাই জন্য আমরা কোনোভাবে কমিউনিকেট করতে পারছিলাম না রিসেপশনে। আর বিশাল বড় এরিয়া নিয়ে রিসর্ট হোটেল, মানে বিশাল বড়। তো সেই কারণে আমরা যখন চেক আউটের দিন যখন বেরিয়ে আসছি এখান থেকে, তখন আমাদের খুব প্রবলেম হয়েছে, বিকজ অফ প্রচণ্ড অন্ধকার, এত বড় হোটেল, লাইট ছিল না, আর কমিউনিকেট করার মতন কোনো ফোন নেই রুমে। বাদ বাকি সব কিছু অ্যামিনিটিস খুব ভালো, খুবই সুন্দর, খুব ভালো হোটেল ছিল। আর সকালবেলার ভিউ তোমরা আমার রিলে অলরেডি দেখেছো, ভীষণ ভালো ভিউ। তো তাড়াতাড়ি আমরা এখন ফ্রেশন আপ হব আর খাবার খেতে যাব। ডিনার করে তাড়াতাড়ি শুতে হবে, বিকজ অফ নেক্সট ডে আমাদের আছে ক্র্যাবি ট্যুর। ক্র্যাবিটা আমার কাছে ভীষণ এক্সাইটেড। সেটার গল্পটা, সেটারও অনেক গল্প আছে, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও। দেখা হবে নেক্সট ব্লগে।